বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিলেন ইন্দ্রনীল খাঁ। আর দেখা যাচ্ছে তিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন। তার সাথে কথা বলবো, জয়লাভ করার পরে মানুষের জন্য কি করবেন তিনি এবং তার কাছে কতটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই বেহালা পশ্চিম বিধানসভা। সরাসরি কথা বলবো, ডক্টর ইন্দ্রনীল খাঁ আমার সাথে রয়েছেন। প্রথমেই জানাই অনেক স্বাগত, অনেক শুভেচ্ছা। বেহালা পশ্চিমের বহু মানুষের একটাই অভিযোগ ছিল, জল নিকাশিপনা তো ছিলই, তার পাশাপাশি এই অঞ্চলে এবং এই এলাকার স্বাস্থ্য ব্যবস্থা। এই আপনি বিধায়ক হওয়ার পরের দিন থেকে কতটা চ্যালেঞ্জ এই মানুষের কাছে, জল নিকাশি তার পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থা, কতটা প্ল্যান সাজিয়েছেন? দেখুন, এই যে পুরো যে বেহালা পশ্চিমে ভারতীয় জনতা পার্টির জয়, এটা আমি বলবো শুধু ভারতীয় জনতা পার্টির জয় নয়, পুরো পশ্চিম বেহালার সকল সাধারণ মানুষ, আমার মতন সাধারণ নাগরিক এবং আমার সকল সহনাগরিকদের এটা বিশাল একটা জয়। কারণ যেভাবে করে বেহালা জুড়ে, বেহালা পশ্চিম বিশেষ করে, যেখানে সিন্ডিকেটের রমরমা, পুকুর ভরাট করছে অবৈধভাবে এবং সেখানে ইটবালি সিমেন্ট সাপ্লাই করছে, আধ ঘন্টা বৃষ্টি হচ্ছে, 7 দিন ধরে মানুষ ঘর থেকে বেরোতে পারছে না কারণ জলমগ্ন হয়ে বসে থাকছে। এই যে এই পরিস্থিতি, যে আর আপনাদের টেলিভিশন স্ক্রিনে দেখাচ্ছেন যে বেহালার হাল বেহাল, মানে সেটা খুব দুর্ভাগ্য যে খাস কলকাতার বুকে বেহালার হাল কেন বেহাল থাকবে। তার সাথে সাথে এখানে যে একটা পুরো এলাকা, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বেহালা পশ্চিম এবং বেহালা পূর্ব মিলিয়ে একটা প্রপার কোনো সরকারি হাসপাতাল নেই। এবং একটাই যে হাসপাতাল আছে, বিদ্যাসাগর হাসপাতাল, সেখানে হার্ট অ্যাটাকের চিকিৎসা হয় না, স্ট্রোকের চিকিৎসা হয় না, আইসিইউ বেড পাওয়া যায় না, এবং ক্যান্সার হলে তো পুরো রেফার করে সেই রাজারহাটে পাঠিয়ে দেওয়া হয়। এই পরিস্থিতি দেখে সাধারণ মানুষ অনেক দিন ধরে সাফার করেছে। 34 বছর সিপিএম আমল দেখেছে মানুষ, 15 বছর ধরে তৃণমূল আমল দেখেছে, কিন্তু তারপরেও বেহালার হালকে এরা বেহাল করেই রেখেছিল। এবং মানুষের কাছে আমাদের কতগুলো, আমরা তো অনেক বিভিন্ন প্রতিশ্রুতি আমরা দিয়েছি, কিন্তু তার সাথে সাথে বেহালা পশ্চিমের মানুষের মধ্যে আমাদের কাছে, আমি নিজে একজন বেহালা পশ্চিমের বাসিন্দা হিসেবে আমার কাছে যেটা সবথেকে বড় প্রায়োরিটি, এই এলাকায় আমরা বিদ্যাসাগর হাসপাতালকে যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সুপার স্পেশালিটি হাসপাতাল হিসাবে গঠন করতে পারি, এবং সে মর্মে আমরা অলরেডি বিভিন্ন নথি, বিভিন্ন ডকুমেন্টস, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারাল কি স্ট্যাটাস আছে সেটা খতিয়ে দেখার কাজ শুরু করে দিয়েছি। কারণ বিদ্যাসাগর হাসপাতালে যদি আমরা হার্ট অ্যাটাকের চিকিৎসা করতে পারি, এখানে যদি আমরা স্ট্রোকের চিকিৎসা করতে পারি, এখানে পর্যাপ্ত আইসিইউ বেডের ব্যবস্থা রাখতে পারি, এখানে যদি আমরা ক্যান্সারের চিকিৎসা করার জন্য কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি ফেসিলিটি আনতে পারি, তো এর থেকে ভালো কি হতে পারে। এখানে কোনো মানুষকে যাতে বিনা চিকিৎসায় আর প্রাণ না হারাতে হয়, ঘন্টার পর ঘন্টা এসএসকেএমে অপেক্ষা না করতে হয় স্ট্রেচারের ওপর। এই যে দীর্ঘদিন ধরে মানুষ ভুগেছেন বিভিন্ন সময় বিনা চিকিৎসা শুরু হতে দেরি হওয়াতে বা চিকিৎসার অভাবে অনেক মানুষকে প্রাণ হারাতে হয়েছে। এই পরিস্থিতি থেকে আমরা পরিবর্তন, আমাদের মানুষ, এখানে বেহালা পশ্চিমের সকল মানুষ চেয়েছেন, এবং সকল মানুষের এই ইচ্ছাকে আমরা কী করে বাস্তবে রূপায়িত করতে পারি, সেটা আমাদের এখন সবথেকে বড় আলোচ্য, এবং বিভিন্নভাবে এটা নিয়ে আমরা কী করে করা যায় সেটা নিয়ে আমাদের অ্যাকশনের টাইম এসে গেছে। এবং তার সাথে সাথে যে জল নিকাশি ব্যবস্থা, যে ব্যবস্থা তো কিছু নেই, অব্যবস্থা হয়ে আছে। তো সেখানেও আমাদের একটা বড় কারণ হলো যে অবৈধ যেভাবে পুকুরগুলোকে ভরাট করেছে, মাটি ফাটি দিয়ে সব বুঝিয়ে দিত, মাটি সাপ্লাই করতো তৃণমূলের সিন্ডিকেট, আবার সেখানে ইটবালি বুঝিয়ে দিল, তারপরে ইটবালি সিমেন্ট সেটাও সাপ্লাই করবে তৃণমূলের সিন্ডিকেট। এই যে সিন্ডিকেটের রমরমা, আমরা ইভেন এই যে যখন আমাদের 4 তারিখের পর দুপুর 12টার পর থেকে যেভাবে যখন সবাই বুঝে গেল যে পশ্চিমবঙ্গে পালাবদল হতে চলেছে, তো সেই অবস্থায় এখানকার দেখলাম সিন্ডিকেটের অনেক সব গুন্ডামাস্তানরা চলে এসছে, তারা হঠাৎ করে বিজেপি হওয়ার চেষ্টা করেছে। এখানে পরিষ্কার কথা, আমরা একদম জিরো টলারেন্স টু ক্রাইম, জিরো টলারেন্স টু করাপশন। এখানে এইসব ফিন্ডিকেট চলবে না। এখানে আর অবৈধভাবে কোনো পুকুর ভরাট করা যাবে না, এটা আমরা মানুষের কাছে প্রতিজ্ঞা করেছিলাম, এবং সেই প্রতিশ্রুতি আমরা কী করে সেটাকে আমরা পালন করব সে নিয়ে আমরা দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ। এবং কোনোভাবে ইট বালি সিমেন্ট কারা সাপ্লাই করবে, এইসব 2 নম্বরই ব্যবসার এখানে যাতে রমরমা না হয়, সেটার জন্য আমরা এখানে যারা আইনের রক্ষক তাদেরকে স্ট্রিক্ট আমাদের দিক থেকে অ্যাপিল করা হয়েছে যে কোনোভাবে কোনো রেয়াত করা যাবে না। বিজেপির ঝান্ডা নিয়ে যদি কেউ তৃণমূলের কোনো গুন্ডা ঘোরেও, সে যদি গুন্ডামি করে, সে যদি কোথাও গিয়ে ইটবালি সিন্ডিকেটের ব্যবসা করতে যায়, অবৈধ কোনো ব্যবসা করে, কোথাও গিয়ে মদের ঠেক চালায় অবৈধভাবে, তো সেগুলোকে আপনারা ইমিডিয়েটলি অ্যাকশন নিন। সেটা পুলিশের কাছে আপনাদের টেলিভিশন স্ক্রিনের মাধ্যম দিয়েও আমরা বলতে চাই। আপনি বলছেন যে এই বেহালা পশ্চিমের মূল সমস্যা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা, এবং যে হাসপাতালগুলোর আপনি নাম বললেন সেখানে রোগের যে সমস্ত যন্ত্রগুলো নেই কিংবা দীর্ঘ সময় ধরে মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে,
এর কি একটা কোনো পর্যবেক্ষণ করেছেন, কিংবা সার্ভে, কিংবা কোনো চিন্তাভাবনা রয়েছে যে কত দিন কিংবা কত মাসের মধ্যে এগুলোকে আরও নতুন করে ডেভেলপমেন্ট করার? ডেফিনেটলি আমরা যখন একটা কথা বলছি, যখন সুপার স্পেশালিটি হাসপাতাল করবো, এতদিন ধরে তো সিপিএম, তৃণমূল এরা তো সরকারে ছিল, এরা ভাবেও নি, কারণ এদের এইসব চিন্তাভাবনা ছিল না। সব ছিল, কারোর লক্ষ্য ছিল চাকরি চুরি করা, কারোর লক্ষ্য ছিল সিন্ডিকেট চালানো, এগুলোই তাদের লক্ষ্য ছিল। তো আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট লক্ষ্য ছিল বিদ্যাসাগর হাসপাতালকে বাস্তবে রূপায়িত করতে এবং মাল্টি স্পেশালিটি হাসপাতাল হিসাবে আমরা কী করে গড়ে তুলতে পারি। তো সেই নিয়ে আমরা বিভিন্ন এখানে যারা বিদ্যাসাগর হাসপাতালে বর্তমানে কাজ করেছেন বা আগে কাজ করেছেন, তিনি চিকিৎসক হতে পারেন, নার্স হতে পারেন, স্বাস্থ্যকর্মী হতে পারেন, তাদের সঙ্গে যোগাযোগ করেছি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। এবং তারপরেই আমরা এই যে আমাদের ম্যানিফেস্টোতে যখন আমরা প্রথমেই সংকল্পপত্রে লিখলাম, এটার একটা তার পেছনেও কিন্তু একটা প্রপার রিসার্চ ওয়ার্ক ছিল। এবং আগামী দিনে যাতে আমরা সেটা বাস্তবে রূপায়িত কীভাবে করতে পারি, তার জন্য আমাদের সরকার এখনও মমতা বন্দ্যোপাধ্যায় তো চেয়ার ছেড়ে উঠতে চাইছেন না, বাচ্চাদের মতন সেই হাতে ব্যাট নিয়ে, যখন আউট হয়ে গেছি কিন্তু তাও ব্যাটটা নিয়ে আপনি ক্রিজে দাঁড়িয়ে আছেন, না আমি আউট হইনি, এইসব করছে এখনও। যাই হোক, এইসব বালখিল্যতার তো কোনো জায়গা নেই, মানুষের প্রাণ বাঁচাতে হবে এবং বেহালার যে স্বাস্থ্যের বেহাল অবস্থা সেটাকে আমাদের একটা প্রপার হালে নিয়ে আসতে হবে। এই প্রশ্নটা কথা বলি, তৃণমূলের এই ভরাডুবির কারণ কি? মানে একেবারে হুড়মুড়িয়ে পড়ে গেল তৃণমূল, কারণ কি? দেখুন, তৃণমূল কংগ্রেসের কোনো লক্ষ্য ছিল না পশ্চিমবঙ্গকে নিয়ে কোনো ভিশন, কোনো মিশন, যে আমরা পশ্চিমবঙ্গে নতুন শিল্প আনবো, নতুন কোনো যাদের চাকরি হয়, বিনিয়োগ আসুক, এইসব নিয়ে কোনো চিন্তাভাবনা নেই। এখানে একটা প্রপার কোনো, আমরা ধরুন আমি বেহালা পশ্চিমের একজন বাসিন্দা, এখানে কোনো মানুষের জন্য একটা প্রপার চিন্তাভাবনা নেই যে এখানে একটা সুপার স্পেশালিটি হাসপাতাল করুক। এইসব কোনো গঠনমূলক কাজই নেই। ওদের লক্ষ্য কী আছে? আর দাদাগিরি, দাবড়ানো, মানে বিভিন্ন ধরনের সব কথা, মানে এদের সব শব্দগুলো কী, মানে ওদের অভিষেক ব্যানার্জি বড় বড় থ্রেট দিচ্ছে মাইক থেকে, তাদের নেতাদের কাজ হলো থ্রেট দেওয়া এবং ধমকিয়ে চমকিয়ে মানুষের থেকে ভোট আদায় করার একটা অপচেষ্টা করেছে। তারা মানুষকে জন্য 15 বছর কাজ সুযোগ পেয়েছিল, কিন্তু না বেহালা না অন্য কোথাওই একটা, না এখানে যে সমস্যাগুলো ছিল সেগুলো কোনোটাই অ্যাড্রেস করেনি। তো যারা 15 বছরে করেনি তারা 5 বছরে আর নতুন করে কী করবে? তারা 15 বছরে কী করেছে? গরিব মানুষের থেকে রেশনের চাল ডাল চুরি করেছে, সে রেশন চোর। খাদ্যমন্ত্রী সে করেছে, যিনি শিক্ষামন্ত্রী ছিলেন তিনি শিক্ষকদের চাকরি চুরি করেছে। এরকম একটা ধারাবাহিকভাবে এদের কাজ হলো বিভিন্নভাবে, কেউ কয়লা পাচার করেছে, কেউ গরু পাচার করেছে। তো বিভিন্ন ধরনের এদের সব আছে। ওদের তো একটা বর্ণ পরিচয় বানিয়ে দিয়েছিল, ক দিয়ে কয়লা চুরি, গ দিয়ে গরু চুরি, প দিয়ে তো পায়খানাও চুরি করে নিত, মানে যে যেখানে যা পারে চুরি করে নিয়ে। তো এই যে চুরিটা কখনো একটা মেন স্ট্রিম হতে পারে না। চুরি একটা সরকার, একটা প্রাতিষ্ঠানিকভাবে সরকারের সকল মন্ত্রী, শান্ত্রী, নেতারা সবাই মিলে যে চুরি করবে, এটা কখনো অ্যাকসেপ্ট করা যায় না। একদিকে চুরি করে, এবং তার ফলে কী হচ্ছিল, আমাদের ছেলেমেয়েদেরকে কর্মসংস্থানের জন্য অন্যান্য রাজ্যে পাড়ি দিতে হচ্ছিল। বৃদ্ধ বা আমাদেরকে এখানে পড়ে থাকতে হচ্ছে, কারণ তৃণমূল কংগ্রেস এখানে নতুন চাকরিও আনবে না, নতুন শিল্পও আনবে না। আমাদের ছেলেমেয়েরা তাদেরকে ফিরিয়ে আনতে হবে। আমাদের বাঙালিদেরকে তো থাকতে হবে। বাঙালিদেরকে শুধু মমতা ব্যানার্জি তার আগে সিপিএম খেদিয়ে অন্য রাজ্যে পাঠিয়ে দেবে, এভাবে তো হয় না। আমাদের বাংলাকে, ঋত গৌরবকে পুনরুদ্ধার করতে হবে। এবং তার সাথে সাথে যেভাবে করে মেয়েদের, মানে বিশেষ করে আমাদের, কখনো আপনি আরজিকর কাণ্ড যে আপনি দেখলেন, সে কর্তব্যরতা অন ডিউটি জুনিয়র ডাক্তার, মেডিকেল কলেজের মানে তিনি একজন পড়ুয়া, আমাদের কৃতি সন্তান, তার আজকে তার থেকে তার পরিচয়টাও চুরি করে নিল। মানে আজকে আমি তার নাম নিতে পারি না, তার সঙ্গে তৃণমূল এমন যে কুকীর্তি করেছে, যে অত্যাচার করেছে, এবং তাতেও তাদের শান্ত হয়নি। মানুষ, এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পশ্চিমবঙ্গে জুড়ে, এবং তারপর পশ্চিমবঙ্গ থেকে বাইরে পুরো ভারতবর্ষ, সমগ্র বিশ্ব জুড়ে মানুষ প্রতিবাদ করলো এই আরজিকর কাণ্ড নিয়ে। রাত দখল করলো, দিন দখল করলো, মানববন্ধন করলো, ধর্না বিক্ষোভ সব করলো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের কিচ্ছু হেলদোল হলো না। আর কয়েক মাসের মধ্যে কলকাতার মধ্যে কসবা ল কলেজে গিয়ে তৃণমূলের নেতারা গিয়ে গণধর্ষণ করছে লয়ের, আইনের পড়ুয়াকে। এই যে দুঃসাহস, যে যা ইচ্ছা খুশি খুন ধর্ষণ করতে পারে, কারণ মাথার উপর তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে। এইভাবে ক্রিমিনালদের একটা স্বর্গরাজ্য হতে পারে না আমাদের পশ্চিমবঙ্গ। আমাদের পশ্চিমবঙ্গ নেতাজি সুভাষচন্দ্র বসুর পশ্চিমবঙ্গ, আমাদের পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গকে মানুষ, সমগ্র ভারতবর্ষ জুড়ে মানুষ আমাদেরকে, বাঙালিদেরকে বিশেষ করে, খুব সম্মানের চোখে দেখে। তো সেই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় পুরো বাংলা এবং বাঙালির দীর্ঘদিন ধরে অপমান, ইনসাল্ট করে গেছে। এইখান থেকে মানুষ পরিত্রাণ চেয়েছে। মানুষের কাছে, যখন আমরা মানে প্রচারে যাচ্ছিলাম, মানুষের একটাই কথা, আর নেওয়া যাচ্ছে না, এটা আমাদের সকলের কাছে আর নেওয়া যাচ্ছে না। মানে কেন এত অত্যাচার করেছে, একদিকে গুন্ডামাস্তানি চালিয়েছে, আর এদিকে চুরি করেছে, আর এদিকে বিভিন্নভাবে মেয়েদের ওপরও যে বিভিন্ন ক্রাইম ঘটেই যাচ্ছে তৃণমূলে, এইভাবে নেওয়া যায় না। এবং সেখানেই মানুষ
পরিবর্তন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন যে তিনি পদত্যাগ করবেন না। সেক্ষেত্রে আজকেও তিনি কালীঘাটে যে বৈঠক হয়েছে সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন তিনি সুপ্রিম কোর্টে যাবেন, দল নির্বাচন হবে, এবং তার পাশাপাশি তিনি এটাও বলেছেন তিনি পদত্যাগ করবেন না, যদি রাষ্ট্রপতি শাসন হয় তো হোক। এই বিষয় নিয়ে কি বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় গত 15 বছর ধরে এইভাবেই পশ্চিমবঙ্গে একটা শাসকের আইন চালিয়ে গেছিলো, যেখানে উনি মনে করেন উনি ভারতবর্ষের আইন, ভারতবর্ষের সংবিধানের ঊর্ধ্বে। কিন্তু গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে এবং মানুষ শেষ কথা বলে দিয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের টেনিওর শেষ হয়ে গেছে। একটা বিপুল যে জনাদেশ এসছে, সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যদি রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে থাকেন, তাহলে সেটাকে রেসপেক্ট করা উচিত। হামলি, একটু হিউমিলিটি থাকা দরকার। সবসময় অ্যারোগ্যান্স, সবসময় মাস্তানি, চমকানি, ধমকানি। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তো বর্তমানে স্টিল মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন, তার মানায় না। আর বাচ্চাদের মতন ওই আউট হয়ে গেছি, তারপরে গিয়ে ব্যাট দেবো না, ছাড়বো না, ক্রিজ ছাড়বো না, এইসব করে কি হবে? মানুষ আউট করে দিয়েছে, ভয়ে আউট, ভরসাহীন। এই ঘুঘুর ভাষাটা, ঘুঘুর যে বাসা, এই বাসাটা ভাঙার জন্য তো অপেক্ষা করছিল সকলে। আপনিও তো ভেঙেছেন বেহালা পশ্চিমের যে ঘুঘুর ভাষা, কি বলবেন? দেখুন, এই ঘুঘুর বাসা ভাঙার দায়িত্ব আমাদের সকলের। আমরা পশ্চিমবঙ্গবাসী, কেউ পশ্চিম বেহালাতে আছি, কেউ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, কেউ শিলিগুড়িতে আছেন, কেউ আসানসোলে আছেন, বিভিন্ন স্থানে মানুষ এই তৃণমূলের যেই বিভিন্নভাবে সিন্ডিকেটের ঘুঘুর বাসা বলতে পারেন, সেটা ইভেন আপনি ভাবুন যে একটা মেডিকেল কলেজ, যেখানে স্বাস্থ্য পরিষেবা নিয়ে চিন্তাভাবনা হওয়া উচিত, সেখানে চিন্তাভাবনা হওয়া উচিত রিসার্চ নিয়ে, মেডিকেল সায়েন্টিফিক রিসার্চ নিয়ে, সে তা না হয়ে আলোচনা হচ্ছে কেন ওখানে খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, ওখানে দুর্নীতি হচ্ছে। কোনো ল কলেজ, সেখানেও একই পরিস্থিতি। জেনারেল কলেজগুলোতে, সেখানেও কলেজের সিন্ডিকেট। অ্যাডমিশন হতে গেলে আপনার যতই মার্কস থাকুক, আপনাকে ওখানে কাটমানি দিতে হবে। এইভাবে হয়। শিক্ষা, স্বাস্থ্য, সব জায়গায় একটা দুর্নীতি যে আতুর ঘর বানিয়েছিল, সেটাকে ভাঙতে হতোই। আজ না তো কাল ভাঙতেই হতো, নইলে এইভাবে পশ্চিমবঙ্গকে আমরা শেষ হতে দেখতে চাই না। এটা তো একটা বড় চ্যালেঞ্জ ছিল এই ভাঙার। ডেফিনেটলি সেই চ্যালেঞ্জ পশ্চিমবঙ্গের মানুষ অ্যাকসেপ্ট করে নিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় খুব তো শাসানি চমকানি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জি করেছিল, ধমকানি চমকানি দিয়ে মানুষকে ভয় দেখিয়ে কোনোভাবে ক্ষমতায় টিকে থাকার। বাট কখনোই স্বৈরাচারিতার কোনো ভবিষ্যৎ থাকে না। স্বৈরাচারিতার বা এই চমকানি ধমকানি, তার অবসান ঘটবে, এবং সেই অবসান ঘটিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ। পশ্চিমবঙ্গের মানুষ নিজেরা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসকে একবারে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিয়েছে। শনিবার রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেড গ্রাউন্ড প্যারেড, যেটা আমরা জানি এটা ঐতিহাসিক দিন, ওই দিনটা হবে, এবং ব্রিগেড গ্রাউন্ড প্যারেড তো বহু রাজনৈতিক সমাবেশে সাক্ষী হয়েছিল। সেটাও এই নতুন বিজেপি সরকারের একটা শপথ গ্রহণ করবেন আগাম মুখ্যমন্ত্রী। কি বলবেন, কতটা আশা রাখছেন? দেখুন, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত পশ্চিমবঙ্গ, যেভাবে পশ্চিমবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গের নাম খারাপ করে যাচ্ছিল তৃণমূল কংগ্রেস, পশ্চিমবঙ্গের ভাবমূর্তি কলুষিত করছিল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গ মানে যেখানে একটা দুর্নীতির আতুর ঘর বানিয়ে দিয়েছিল, রেপের আতুর ঘর বানিয়ে দিয়েছে, ক্রিমিনালদের একটা আতুর ঘর বানিয়ে দিয়েছিল, সেই যে পশ্চিমবঙ্গকে দিনকে দিন যারা পুরো পশ্চিমবঙ্গকে অপমান করে গেছে, তার জবাব পশ্চিমবঙ্গের মানুষ দিয়েছে। এবং পশ্চিমবঙ্গের মানুষকে সাক্ষী রেখে আমরা ব্রিগেডে সমাবেশে এক ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে, যেখানে মানুষের নিজেদের নির্বাচিত সরকার মানুষের সামনে শপথ গ্রহণ করবে। এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু সবাই জানে, এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পশ্চিমবঙ্গ এটা কোনো সিন্ডিকেট বাজের পশ্চিমবঙ্গ হতে পারে না। এবং সেজন্য কবিগুরুর জন্মদিন, সেই বিশেষ দিনে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির প্রথম সরকার পশ্চিমবঙ্গে, এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটি, তারই আদর্শে দেখানো পথে সমগ্র ভারতবর্ষ জুড়ে আজকে মানুষ ভারতীয় জনতা পার্টির আদর্শকে অ্যাকসেপ্ট করে এবং সুশাসনের পথে নিয়ে গেছে। এবং পশ্চিমবঙ্গেও আমরা সেই সরকার করতে চলেছি। এই ইতিহাসের সাক্ষী আমাদের পশ্চিমবঙ্গের সকল মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি ইতিহাসের সাক্ষী হতে। মন্ত্রিসভা গঠন হলে মন্ত্রিত্ব যদি আপনি চান বা পান, এই বিষয়ে কোনো কথা হয়েছে নেতা নেতৃত্বদের সাথে? তাও যদি হয়, কতটা আশা রাখছেন, কতটা চ্যালেঞ্জ? দেখুন, এখন আমাদের প্রত্যেকেরই একটাই ফোকাস, যে আমাদের মানুষ দায়িত্ব দিয়েছে, মানুষ নতুন করে আমাদের ভারতীয় জনতা পার্টিকে প্রথমবারের জন্য আমাদের সরকারের পরিচালনার দায়িত্ব দিয়েছেন। এবং এখানে আমাদের প্রত্যেকের, আমাদের 294টা বিধানসভাতেই কিন্তু আমাদের একটাই প্রায়োরিটি, যে এবং প্রধান প্রায়োরিটি, যে আমাদের প্রত্যেকটা বিধানসভা, অর্থাৎ পুরো পশ্চিমবঙ্গকে আমরা এই ক্রাইম মুক্ত করতে হবে, সিন্ডিকেট মুক্ত করতে হবে, এবং ক্রিমিনাল মুক্ত করতে হবে।
যেসব ক্রিমিনালরা এসে এখন হঠাৎ করে জয় শ্রীরাম বলে বিজেপির ভেগ ধরার একটা মানে এইসব ভেগধারী সাধু, এই অসাধুদেরকে কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টিকে আমরা অ্যাকসেপ্ট করি না। এবং আমাদের এই ইলেকশনে যারা সকলে মিলে একসাথে লড়েছি, সকলে মিলে এবং তৃণমূলের রক্তচক্ষু উপেক্ষা করে, এই বিভিন্ন ধরনের তৃণমূলের গুন্ডামাস্তানদের রক্তচক্ষু উপেক্ষা করে, পুলিশ প্রশাসনের অপব্যবহার থাকা সত্ত্বেও আমরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি, সেই সকল মানুষের এবং আমাদের লড়াইকে মানুষের সমর্থন, এই জনসমর্থন আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতি, কারণ আমরা লড়াই করেছি তৃণমূলের সিন্ডিকেটের বিরুদ্ধে, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে, তৃণমূলের ক্রিমিনালদের বিরুদ্ধে। এবং সুতরাং কোনোভাবে আমরা এই পশ্চিমবঙ্গকে আর কোনো পোস্টপোল ভায়োলেন্সি বলুন বা ক্রাইম বলুন, খুন ধর্ষণ, এগুলো কোনোভাবে আমরা এই পশ্চিমবঙ্গে টলারেট করব না। তাই জিরো টলারেন্স টু ক্রাইম, জিরো টলারেন্স টু করাপশন, এবং এটা আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে 294টা বিধানসভাতেই এটা আমাদের ফোকাস, এটাই আমাদের প্রায়োরিটি। এই 1.5-2 মাস ধরে যে প্রচার সেরেছেন মানুষের কাছে, এই বেহালা পশ্চিমের মানুষ আপনাকে আজকে ভরসা করেছে, আপনাকে আজকে বিধায়ক হিসেবে তারা জয়লাভ করেছে। সেখান থেকে দাঁড়িয়ে যারা আপনার সাথে দীর্ঘদিন ধরে ছিল, প্রচারে বেরিয়েছে, বহু মানুষ আপনাকে তো চেনেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের জন্যই তো আজকে আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন, ভালোবাসা পেয়েছেন, সম্মান পেয়েছেন, কি বলবেন? আমি তো সবার আগে ধন্যবাদ জানাই সেই সকল মানুষকে, বেহালা পশ্চিমের সকল ভোটারকে, যারা গত 29 এপ্রিল তারা ভোটদান করেছেন এবং ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুটিয়েছেন, আমাদের ওপর ভরসা রেখেছেন। আমার রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির ওপর ভরসা রেখেছেন এবং রাজনৈতিক দলের প্রার্থী হিসাবে আমার ওপর বিশেষ এই দায়িত্ব দিয়েছেন। এবং আপনাদের কাছে আমরা নির্বাচনের পূর্বে যে বিভিন্ন আমাদের যে বেহালার যে বিভিন্ন প্রবলেমসগুলো আমরা আইডেন্টিফাই করে সেই সলিউশনের জন্য আমরা আপনাদের কাছে অ্যাপিল করেছিলাম। আপনারা আমাদেরকে সুযোগ দিয়েছেন। এখন আপনারা যে আমাদের সুযোগ দিয়েছেন, সেই দায়িত্ব আমরা 100% যাতে পালন করতে পারি, সেটাই আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি। তাই আপনারা নিশ্চিন্তে থাকুন যে আমরা স্বাস্থ্য, শিক্ষা, জল নিকাশি এবং আরেকটি বিশেষ সমস্যা যেটা হচ্ছে এখানে ড্রিঙ্কিং ওয়াটার, অর্থাৎ এখানে যে কর্পোরেশনের জল পর্যন্ত পৌঁছয় না, সেই পানীয় জলের ভীষণ অভাব আছে এখানে সব বোরিং ওয়াটারে, সেখানে আর্সেনিক কন্টেন্ট অনেক হাই, তাতে মানুষের অনেক শারীরিক ক্ষতি হয়। তো সুতরাং আমাদের এখানেও একটা বিশেষ একটা সিভিক অ্যামেনিটি, যেটা পানীয় জল, এবং জল জীবন মিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকার, মোদিজির সরকার সমগ্র দেশ জুড়ে পানীয় জল, পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করেছেন। সেটা আমাদের বেহালারও বেহালা পশ্চিমের প্রত্যেক প্রান্তে মানুষের কাছে পৌঁছাবে এবং সেটা পৌঁছানোর দায়িত্ব আমাদের সকলের। এমন কোনো এখানে বেহালা পশ্চিম মানুষ তো আপনাকে এটাও তো হতে পারে যে সমস্যা হলে আপনাকে জানাবে, তো সেক্ষেত্রে কি আপনার নিজস্ব মোবাইল নাম্বার বা আপনার কর্মীদের মধ্যে যারা আপনাকে সাথে যারা থাকেন, সেই সমস্ত কিছু কি বাড়ি বাড়ি সেরকম নাম্বার বা কিছু দেওয়ার কোনো ব্যবস্থা বা কোনো পরিকল্পনা করেছেন, যেক্ষেত্রে সমস্যাগুলো আপনাকে কাছে পৌঁছে যাবে? ডেফিনেটলি আমার নিজের পার্সোনাল মোবাইল নাম্বার, অ্যাকচুয়ালি পার্সোনাল বলে কিছু নেই, সবার কাছে আছে আমার সেই নাম্বার। এবং তাছাড়াও আমরা বেহালা পশ্চিমের সকল মানুষের জন্য আমরা এই যে সরকার গঠনের সাথে সাথেই আমরা বেহালা পশ্চিমের মানুষের যাতে নাগরিক পরিষেবাগুলো আমরা সঠিকভাবে তারা পৌঁছয় বা বিভিন্ন প্রবলেম হলে যাতে সলিউশন আমরা দিতে পারি, তার জন্য আমরা নির্দিষ্ট কার্যালয় সেটাও উদ্বোধন হবে এবং তার সাথে সাথে নির্দিষ্ট হেল্পলাইন নাম্বার থাকবে। এবং শুধু এই ভোটের আগের দিন হঠাৎ করে হেল্পলাইন নম্বর নয়, এটা 365 দিনই সেই হেল্পলাইন নাম্বার পশ্চিম বেহালার সকল মানুষের জন্য চালু থাকবে। আমরা কথা বললাম বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর ইন্দ্রনীল খাঁ। তিনি জানালেন এই বেহালা পশ্চিমের সমস্ত মানুষের কাছে যারা সমস্যা দীর্ঘদিন ধরে ছিল, জল থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে সমস্ত কিছু সমস্যা তিনি সমাধান করবেন। শুধু তাই নয়, এই বেহালা পশ্চিমে তিনি একটি কার্যালয় খুলবেন এবং সেই কার্যালয়ে হেল্পলাইন থাকবে, হেল্পলাইন নাম্বার থাকবে। সেই হেল্পলাইন নাম্বার সমস্ত মানুষের কাছে তিনি পৌঁছে দেবেন এবং এই এলাকার সমস্ত মানুষের যে সমস্ত সমস্যাগুলি রয়েছে, সেই সমস্তগুলি সমস্যা তিনি সমাধান করবেন, এমনই আশ্বাস দিলেন ডক্টর ইন্দ্রনীল খাঁ। ক্যামেরায় সুপ্রিয়র সাথে দীপাঞ্জনা সাউ, ক্যালকাটা নিউজ, বেহালা।